আজকের গল্প সালমা চৌধুরী রচিত আমৃত্যু ভালোবাসি তোকে। চৈত্রের উত্তপ্ত আবহে নগর যেন মরুভূমিতে পরিণত হয়েছে। শহর জুড়ে বৃষ্টির জন্য হাহাকার। অরপিত শীতলতার আচ্ছাদনে আচ্ছাদিত আবির তবুও গাত্র ঘেমে নাজেহাল অবস্থা। পূর্বের তুলনায় কয়েক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। এক ফোঁটা বৃষ্টির আশায় সবাই অসহায়ের মতো আকাশপানে চেয়ে আছে। অসহ্য গরমের জন্য আজ অফিস একটু তাড়াতাড়ি ছুটি হয়েছে। আবিরকে ফুপ্পি সকাল থেকে অনেকবার কল দিচ্ছিল। আবির সুস্থ হয়েছে শুনে বারবার যেতে বলেছিল, কিন্তু আলী আহমেদ খান আবিরকে কোনো মতেই যেতে দিবেন না। অন্তত পক্ষে এই ভর দুপুরে তো নয়, এমনকি বিকেলেও যেতে দেননি। আবিরও বাবার মুখের উপর কিছু বলেনি। আবির বাসায় ফেরার পর থেকেই দেখছে মেঘার মিম মামনিদের পেছন পেছন ঘুরঘুর করছে। মামনিরা বারবার বারণ করছে দেখে আবির এগিয়ে গিয়ে শুধালো, কি হয়েছে তোদের? মিম চট করে পড়ল, ফুপ্পি কল দিয়েছিল, আমাদেরকে বাসায় যেতে বলেছেন, কিন্তু আম্মুরা যেতে দিচ্ছে না। আবিরের কপালে কয়েক স্তর ভাঁজ পড়েছে। উদ্বিগ্ন কণ্ঠে বলল, ফুপ্পি সকাল থেকে আমাকেও বারবার কল দিচ্ছেন, কোনো সমস্যা হলো কি না? আবির ফের জিজ্ঞেস করলো, মামনি তোমাদের কিছু বলেছে? তেমন কিছু বলেনি, শুধু বলেছেন তোরা যেন রাতে ওখানে খাওয়া দাওয়া করিস। তোমাদের কিছু বলেনি? আমাদের শুক্রবারের দাওয়াত দিয়েছে, আবার বলল আসিফ আর আরিফকেও পাঠিয়ে দাওয়াত দিবে। তোর আব্বুকেও কল দিয়ে বলবে বলল। আবির স্বাভাবিকভাবে বলল, আমি ভেবেছিলাম শুধু আমাকেই কল দিচ্ছে। সকালে বলছি বিকেলে আসতে পারি, কিন্তু গরমের জন্য আব্বু যেতে দেননি, জোর করে বাসায় নিয়ে আসছে। রাতে ঝড় হতে পারে ভেবে তোর চাচু ওদের পাঠাতে না করলো। এদিকে আফা বারবার কল দিয়েই যাচ্ছে। তানভীরও কল দিয়ে বলল ওদের পাঠাতে। তানভীর নাকি কাজ শেষ করে ফুপ্পির বাসায় যাবে। আচ্ছা, আমি ফুপ্পির সাথে কথা বলছি। শুক্রবারে সবাই গেলে আজ তাহলে কারো যাওয়ার প্রয়োজন নেই। সেই বরং ভালো, তুই কথা বলে দেখ। আবির হাতে ফোন নিয়ে চলে যাচ্ছে। মেঘ কপাল গুটিয়ে আবিরের দিকেই তাকিয়ে আছে। আবির একটু দূরে যেতেই মেঘ দ্রুত আবিরের কাছে গিয়ে হাতে চিমটি কাটলো। আবির তাকাতেই মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে তাকালো। মেঘের চোখের পাপড়ি ঘন ঘন কাঁপছে। হালিমা খান, আকলিমা খান আর মিম তিনজনের নজরই মেঘের দিকে। মেঘ তড়িঘড়ি করে আবিরের থেকে কিছুটা দূরে সরে দাঁড়ালো। মেঘ চোখ মুখ গুটিয়ে কিছু একটা বোঝাতে চাইছে। মেঘের ইশারায় বোঝানো কথা আবিরের বোধগম্য হলো না। পরপর দুবার ভ্রু নাচিয়ে নিঃশব্দে প্রশ্ন ছুড়ে দিল। মেঘ চাপা স্বরে বিড়বিড় করে বলল, আজ আইরিনের জন্মদিন, যে বায়না ধরেছে আজ আমাদের নিজ হাতে রান্না করে খাওয়াবে। তার জন্য ফুপ্পি বারবার কল দিচ্ছেন। আবির মৃদু স্বরে প্রশ্ন করলো, তোকে কে বলেছে? জান্নাত আপু। আচ্ছা, দেখছি কি করা যায়। আবির আলী আহমেদ খানের রুমে চলে গেছে। মেঘকে ডেকে আকলিমা খান জিজ্ঞেস করলেন, আবিরকে কি বলছিস? মেঘ হাসি মুখে বলল, দেখো কাকিয়া, ফুপ্পিরা সবাই আমাদের বাসায় আসছে, খাওয়া দাওয়া করেছে, সারাদিন সময় দিয়েছে। প্রথমবার ফুপ্পি আমাদের যেতে বলেছেন, আমাদের কি যাওয়া উচিত না বলো? অবশ্যই উচিত, কিন্তু তোর আব্বু যে না করে গেল। আবির ভাই বড় আব্বুর সাথে কথা বলতে গেছেন, দেখবা বড় আব্বু রাজি হয়ে গেছে, তখন আব্বু আর কিছুই বলতে পারবেন না। আকলিমা খান হেসে বললেন, তোদের মাথায় সারাক্ষণ শুধু দুষ্টু বুদ্ধি ঘুরে, তাই না? মেঘ আর মেম দুজনেই হাসছে। এর মধ্যে আবির বেরিয়ে এসে বলল, হাসাহাসি রেখে এখন রেডি হতে যা, কিছুক্ষণের মধ্যেই বের হতে হবে। হালিমা খান প্রশ্ন করলেন, আবির তুই কি বাসা চিনিস? আচমকা এমন প্রশ্নে আবির থতমত খেলো, নীরবে ঢোক গিলল। মেঘ শান্ত স্বরে বলল, আজকাল বাড়িঘর চিনতে হয় না, বুঝছো আম্মু? ফোন নাম্বার আছে, গুগল ম্যাপ আছে, কোনো না কোনোভাবে চলে যাওয়া যাবে। হালিমা খান আর কিছু বললেন না। মেঘ মিম আর আদিকে উদ্দেশ্য করে বলল, চল চল, রেডি হতে হবে। আদি আমতা আমতা করে বলল, আমি আম্মুকে ছাড়া যাব না, তোমরা যাও। মেঘ কপাল গুটিয়ে বলল, তুই কবে বড় হবি? মিম চল, আমরাই যাই। আবিরের সহজ স্বীকারোক্তি, তোরা রেডি হয়ে আমাকে ডাকিস। ঠিক আছে। মিম আর মেঘ দুজনে রুমে চলে গেছে। কিছুক্ষণের মধ্যেই মেঘ রেডি হয়েও গেছে।
যথারীতি আবিরকে মিম দরজা থেকে ডেকেই নিচে চলে এসেছে। আবিরও রেডি হয়ে নিচে আসছে। মিম এখনো নামছে না দেখে মেঘ আবিরের ভয় চিল্লিয়ে উঠল, এই মিম, তাড়াতাড়ি আয়। মিম রুম থেকে বেরিয়ে আসছে। পরনে বাসার জামা দেখে মেঘ রাগী কণ্ঠে বলল, এতক্ষণেও হয়নি তোর? আবির ভারী কণ্ঠে জিজ্ঞেস করলো, এখনো রেডি হসনি কেন? মিম মাথা নিচু করে বলল, তোমরা যাও, আমি যাব না। আবির প্রশ্ন করলো, যাবি না কেন? আমরা অপেক্ষা করছি, যা রেডি হয়ে আয়। মিম চাপা স্বরে জানালো, আমার যেতে ইচ্ছে করছে না, আমি যাব না। আকলিমা খান রাগে কটকট করে বললেন, এতক্ষণ তো যাওয়ার জন্য দুই বোন বাড়ি মাথায় তুলে ফেলেছিলি, এখন কি হলো? আবির মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, তুই কিছু বলেছিস? মেঘ থমথমে কণ্ঠে বলল, না, আমি কিছুই বলিনি। মেঘ মিমকে উদ্দেশ্য করে বলল, এই মিম, কি হয়েছে তোর? চল না যাই, অনেক মজা হবে। আপু তোমরা যাও প্লিজ, আমার ভালো লাগছে না। আকলিমা খান কিছুটা রেগে বললেন, থাক, ওরে আর তেল মারতে হবে না, তোরাই যা বরং। আবির গাড়ির চাবি মামুনিকে দিয়ে বলল, দুজনে গেলে গাড়ি নেওয়ার প্রয়োজন নেই, চাবিটা রেখে দিও। আবির গাড়ি নিয়ে যা, তোর আব্বু চাচ্চু শুনলে রাগ করবে। আবির গম্ভীর কণ্ঠে জবাব দিল, ফুপ্পিদের বাসা পর্যন্ত গাড়ি নাও যেতে পারে। আবির বেরিয়ে গেছে। মেঘ কিছুক্ষণ দাঁড়িয়ে নিজেও ছুটল। মিম মুচকি হেসে দরজার পানে তাকিয়ে মনে মনে বলল, তোমাদের দুজনের মাঝে আমি কাবাব মেয়ে হাড্ডি হতে চাই না। আবির রিক্সা ডেকে নিয়ে নিজে উঠে তারপর হাত বাড়িয়ে মেঘকে উঠালো। মেঘ ঘাড় ফিরিয়ে আবিরের দিকেই তাকিয়ে আছে, দৃষ্টি তার নিরেট। পাশাপাশি বসাতে আবিরের হাতের সাথে বারবার ধাক্কা লাগছিল। অজান্তে মেঘের বুকের বাম পাশে ব্যথা অনুভব হলো। আবিরের সংস্পর্শ পেয়ে মেঘের মন কল্পনায় ভাসতে শুরু করেছে। আবির তাকাতেই সরাসরি মেঘের চোখে নজর পড়ল। মেঘের গভীর চাহনি রাস্তার পাশের কৃত্রিম আলোতে আবিরের কাদম্বিনীকে অতীব মায়াবী লাগছে। আবির টেনে হিচড়ে দৃষ্টি সরালো। এই চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকলে আবির নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে, অন্য জগতে পাড়ি জমাতে ইচ্ছে করবে। প্রায় অনেকটা পথ অতিক্রম করে ফেলেছে, অথচ মেঘ ঘোরেই আটকে আছে। অবশেষে আবির গলা খাকারি দিয়ে ধীর কণ্ঠে প্রশ্ন করল, আইরিনের জন্য কি নেব? আবিরের কণ্ঠ শুনে মেঘ চমকে ওঠে। রিকশার গতি আর নিজেকে একসঙ্গে সামাল দিতে না পেরে নড়ে ওঠে। আবির তৎক্ষণাৎ বাম হাতে মেঘের কাঁধ ধরে রেখে স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করে, ঠিক আছিস? হ্যাঁ। আইরিনের জন্য কি নেব? আপনার যা ইচ্ছে নিন। আমি আন্দাজে কি নেব? মেয়েদের পছন্দ অপছন্দ সম্পর্কে আমার তেমন ধারণা নেই, তার জন্যই তো তোর মতামত জানতে চাইলাম। মেঘ আর চোখে আবিরের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আপনি আমার মতামত জানতে চাচ্ছেন? বাবা, মতামত জানতে চেয়ে অন্যায় করে ফেললাম নাকি? হ্যাঁ করেছেন, অনেক বড় অন্যায় করেছেন। বাই দ্য ওয়ে, আপনি মেয়েদের পছন্দ অপছন্দ জানেন না, তাহলে আমাকে সুন্দর সুন্দর গিফট দেন কিভাবে? তুই সবকিছু নিজের সঙ্গে তুলনা করিস কেন বুঝলাম না। তোকে কিছু দিতে গেলে আমার একবারের জন্য ভাবতে হয় না। আমি কনফিডেন্টলি বলতে পারি, আমার দেওয়া 20 টাকার গোলাপ কিংবা 20,000 টাকা দামের কোনো গিফট, দুটোই তোর কাছে সমান গুরুত্বপূর্ণ। বাকিদের ক্ষেত্রে আমি তা পারবো না। মেঘ বিপুল চোখে তাকিয়ে মনে মনে আওড়ালো, এই কনফিডেন্সটা নিয়ে আমায় প্রপোজ করতে পারেন না? আপনি তো জানেন আমি হ্যাঁই বলবো, তাহলে করেন না কেন প্রপোজ? আবির মেঘের গাঢ় কালো পল্লবে চোখ রেখে বলল, এভাবে তাকাস না মেঘ, তছনছ হয়ে যাব। মেঘ সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল। আবির ভাই নামক অসুখটা ইদানিং মেঘকে আষ্টে পৃষ্ঠে ধরেছে। আবিরের বলা কথা, আচরণ সবেতেই অন্যরকম মাধুর্যতা মিশ্রিত। ধীরে ধীরে মেঘ বুঝতে পারছে আবির ভাই তার জীবনে বিশালাকৃতির গাছের ন্যায় ভূমিকা পালন করছে। গাছের শেকড় আর ডালপালার মতোই মেঘকে সকল প্রকার অশুভ অচল থেকে আগলে রাখছে। আইরিনের জন্য গিফট কিনে যথাসময় বাসায় উপস্থিত হয়েছে। ততক্ষণে তানভীরও চলে আসছে। আড্ডা খাওয়া দাওয়া শেষে প্রায় অনেক রাত করে ফুপ্পির বাসা থেকে বেরিয়েছে। ততক্ষণে আকাশ ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, সাথে মেঘের গর্জন। মেঘ উৎফুল্ল মেজাজে সামনে হাঁটছে। তানভীর বাসা থেকে বেরিয়ে তপ্ত স্বরে বলল, ভাইয়া, অনেক রাত হয়ে গেছে, তুমি বরং বনুকে নিয়ে বাইকে চলে যাও। বাসা থেকে অনুমতি নিয়ে প্রথমবারের মতো ওকে নিয়ে রাতের বেলা বেরিয়েছি।
এত তাড়াতাড়ি বাসায় চলে গেলে কিভাবে হবে? তাছাড়া আব্বু আমায় বাইক চালানোর অনুমতি দেননি। হাজার হোক, আমি আব্বুর বাধ্য সন্তান। আব্বুর অনুমতি ব্যতীত বাইক চালাতে পারি না। দিনের অবস্থা ভালো না, কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে, তারপর ভিজে যেতে হবে। ভিজলাম, সমস্যা কি? জ্বর হলে না হয় দুজনেরই হলো। তানভীর রাগী স্বরে বলল। একবার জ্বরে ভোগে শিক্ষা হয়নি তোমাদের? আবির নাক কুচকে বলল। তখন কি একসাথে ভিজছিলাম নাকি? তাছাড়া মাঝে মাঝে বৃষ্টি বিলাস করা ভালো, এতে ভালোবাসা বাড়ে, বুঝছি। হ্যাঁ, তোমার প্রেম বিষয়ক আজগুবির লজিক খুব ভালোভাবেই বুঝতে পারছি। আবির এগিয়ে যেতে যেতে বলল। তুই কিন্তু একাই বাসায় যাস না। তানভীর চিবিয়ে চিবিয়ে বলল। হ্যাঁ হ্যাঁ, তোমাদের জন্য আমি এখন গাছতলায় বসে থাকি আর শুধু শুধু বৃষ্টিতে ভিজি নাকি? আবির ঘাড় ঘুরিয়ে মুচকি হেসে বলল। ভাইও তোর, বোনও তোর, তাই দায়িত্বটা তোরই। আবির হাসতে হাসতে সামনে চলে গেছে। তানভীর না চাইতেও মৃদু হাসলো। আবিরের যখন যা ইচ্ছে হয় তাই করে, এটা তানভীরের থেকে আর কেই বা ভালো জানে। আবিরের সব পাগলামির একমাত্র সাক্ষী তানভীর। আবিরের বৃষ্টিতে ভিজতে ইচ্ছে হচ্ছে মানে এখন তাকে ভিজতেই হবে। তানভীর বাইক স্টার্ট দিয়ে ওদের পাশ কাটিয়ে যেতে যেতে আবারও বলল। তাড়াতাড়ি চলে এসো। মেঘ আশেপাশে তাকাচ্ছে আর গুটি গুটি পায়ে হাঁটছে। কিছুক্ষণ রাস্তাটা ভালোভাবে পর্যবেক্ষণ করে হঠাৎ প্রশ্ন করলো। এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে ঢোকা যেত, তাহলে আনেননি কেন গাড়ি? কেন আনেনি তার উত্তর এখন তোকে দিতে পারবো না, সময় হলে নিজেই বুঝতে পারবি। মেঘ বলার মতো কোনো কথা খুঁজে পাচ্ছে না বলে চুপচাপ হাঁটছে। আবিরও নিশ্চুপ হাঁটছে। কোলাহলপূর্ণ নির্জন পথ, রাস্তায় গুটি কয়েক বাইক আপন গতিতে ছুটছে। ফুপ্পিদের বাসার গলি থেকে অনেকটা এগিয়ে মেঘ হঠাৎই আকুল কণ্ঠে শুধালো। আমরা বাসায় যাব কিভাবে? বাসায় না গেলে হবে না? মেঘ অবিশ্বাস্য দৃষ্টিতে আবিরের দিকেই চেয়ে আছে। এমনিতেই অনেক রাত হয়ে গেছে, কোথায় তাড়াতাড়ি বাসায় যাওয়ার ব্যবস্থা করবেন তা না উল্টে মজা করছেন। ধীরে ধীরে বৃষ্টি পড়তে শুরু হয়েছে। মেঘের গর্জনের শব্দ আর বৃষ্টির বড় বড় ফোঁটা দেখে মেঘ ভেতরে ভেতরে ভয় পাচ্ছে। দিনের বেলা বৃষ্টি তার খুব বেশি পছন্দ হলেও রাতের বেলার বিদ্যুৎ চমকালেই মেঘের কলিজা শুকিয়ে যায়। আতঙ্কে মেঘের হাঁটার গতি কমে গেছে। বারবার আকাশের পানে তাকাচ্ছে আর আস্তে আস্তে হাঁটছে। আবির বেশ কিছুক্ষণ যাবৎ মেঘের হাবভাব পর্যবেক্ষণ করে শুধালো। কোনো সমস্যা? মেঘ কাঁদো কাঁদো মুখ করে বলল। আপনি গাড়িটা নিয়ে আসেননি কেন? আমার ভয় লাগতেছে, রাস্তায় একটাও রিক্সা নেই, এখন কিভাবে বাসায় যাব? আবিরের নির্লিপ্ত জবাব এলো। আমি ভেবেছিলাম তুই অনেক সাহসী মেয়ে। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল। আমি দিনের বেলায় সাহসী, কিন্তু রাতের বেলা ভীষণ ভীতু। আবির শান্ত চোখে চেয়ে মনে মনে কিছু একটা ভেবে মৃদু হাসলো। মেঘের সেদিকে মনোযোগ নেই। একবার বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘের গা কেঁপে উঠছে। আবির উদাসীন কণ্ঠে শুধালো। আমি কাছে থাকা সত্ত্বেও তুই এত ভয় পাচ্ছিস? তাহলে আমি থেকে কি লাভ হলো? মেঘ নিশ্চুপ, ফুটপাত দিয়ে হাঁটছে দুজন, কারো মুখে কোনো শব্দ নেই। আবির কিছু বলতে চেয়েও বারবার ঢোক গিলে কথা গিলছে। বৃষ্টি স্নাত পথে প্রেয়সীর হাতে হাত রেখে বুকের বাম প্রকোষ্ঠে লুকায়িত কথাগুলো বলার সুপ্ত ইচ্ছে আবিরের মনে ঘুরপাক খাচ্ছে। কিন্তু অদ্ভুত এক দেওয়াল বারবার আটকে দিচ্ছে আবিরকে। পরিবার নামক বেড়াজালে আবির আবদ্ধ হয়ে আছে। মেঘ আবিরকে ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে, কিন্তু আবিরকে পাওয়ার জন্য আদেও কি মেঘ পরিবারের সামনে দাঁড়াতে পারবে? যেখানে আবির নিজেই বাড়ির সবার মুখোমুখি হওয়ার জন্য নিজেকে যোগ্য ভাবতে পারছে না, সেখানে মেঘ তো কিছুই না। ক্ষণে ক্ষণে বৃষ্টি বাড়ছে, সেই সাথে বিদ্যুৎ চমকানোর মাত্রাও বেড়েছে। দুজনেই কাক ভেজা হয়ে গেছে। আবিরের পরনে নেভি ব্লু রঙের শার্টটা ভিজে গায়ের সঙ্গে একেবারে লিপটে গেছে। ফোন আর ওয়ালেটটা ফুপ্পির বাসা থেকেই পলিথিনে পেঁচিয়ে নিয়ে আসছিল। মেঘ আজ 3 পিস পরেছিল, চুলে খোপা করে মাথায় ওড়না দিয়েছিল, কিন্তু বৃষ্টিতে ভিজে নাজেহাল অবস্থা হয়ে গেছে। সরু রাস্তায় বড় বড় কদম ফেলায় আবির মেঘের থেকে কিছুটা এগিয়ে গেছে। প্রবল বৃষ্টিতে মেঘ হাঁটতেই পারছে না। আবির সামনে থেকে মেঘের দিকে তাকালে মেঘ তেজপূর্ণ কণ্ঠে বলে উঠল। আপনি আমায় ফেলে চলে যাচ্ছেন কেন?
দেখছেন না আমি ভয় পাচ্ছি? আবিরের পদযুগল থমকে গেছে। এক পলক সামনে তাকালো, পুনরায় আর চোখে চেয়ে গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠল, কোলে নিতে হবে। মেঘ শশব্যস্ত হয়ে আবিরের দিকে তাকালো। সহসা মনে পড়ে গেছে আবিরের সঙ্গে কোনো এক বিকেলে বৃষ্টিতে ভেজার ঘটনা। সেদিন হোঁচট খাওয়ার পর পর আবির কোলে তোলার ঘটনা মনে পড়তেই মেঘ থতমত খেয়ে বলল, না না, আপনি শুধু আমার কাছাকাছি থাকুন। আবির নিজের হাত বাড়ালো। মেঘ এক হাতে আবিরের হাতটা ধরার চেষ্টা করলো, কিন্তু মেঘের ছোট্ট হাতটা আবিরের মোটা হাতকে ঠিকমতো ধরতে না পেরে সহসা দু হাতে আবিরের বাহু চেপে ধরেছে। আবির চাপা স্বরে বলল, মুরগির কলিজা নিয়ে রাতে ঘুমাস কিভাবে তুই? মেঘ ঠোঁট উল্টিয়ে আবিরের দিকে তাকাতেই আবারও বিদ্যুৎ চমকালো। মেঘ ভয় দু হাতে আবিরের বাহু আরো শক্ত করে ধরেছে। আবিরের অন্য হাত মেঘের হাতের উপর রেখে কোমল কণ্ঠে বলল, ভয় পাস না, আমি আছি তো। আবিরের স্পর্শ সেই সঙ্গে মোলায়েম কণ্ঠে বলা ছোট্ট একটা কথাতেই মেঘের মন থেকে ভয় ডর সব একেবারে চলে গেছে। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আকাশের পানে চেয়ে মুচকি হেসে বলল, আমার আবির ভাই আমার পাশে থাকলে আর কিছুই চাই না। যদি আজ আমার মৃত্যু হয় তবে যেন আবির ভাইয়ের বুকে রেখেই মরতে পারি। আস্তে আস্তে মেঘের ভয় অনেকটাই কেটে গেছে। আবিরের হাঁটার সাথে তাল মিলিয়ে মেঘও নিজের মতো হাঁটছে। তবে আবিরের হাত একবারের জন্য ছাড়ছে না। মেঘ আর আবির ফুপ্পিদের বিষয় টুকিটাকি কথা বলছে। এত বছর আবিরকে নিয়ে তেমন মাথা না ঘামালেও এখন আবিরের ব্যাপারে মেঘের খুব চিন্তা। তাই মেঘ আচমকা প্রশ্ন করে বসল, আবির ভাই, আপনি কি এখনো সিগারেট খান? আবির ভ্রু গুটিয়ে বলল, না। কেন? সত্যি করে বলুন, আপনি কবে থেকে সিগারেট খাওয়া শুরু করেছিলেন আর কবে শেষ করেছেন, নাকি এখনো খান? রোমান্টিক আবহাওয়ায় মেঘের এমন প্রশ্ন আবিরের কাটা গায়ে নুনের মতো ছিটে দিতে লাগলো। আবির কড়া গলায় বলল, এখন এসব প্রশ্ন করার সময়? মেঘ গাল ফুলিয়ে চোখ নামিয়ে ধীর কণ্ঠে বলল, তার মানে আপনি এখনো সিগারেট খান? আবির বিরক্ত হয়ে মেঘের দিকে তাকালো। পরপর এদিক সেদিক তাকে গম্ভীর কণ্ঠে বলল, আমি মিথ্যা কথা বলি না মেঘ। তারপরে যদি তোর আমাকে বিশ্বাস করতে কষ্ট হয় তাহলে আমার কিছুই বলার নেই। মেঘ হতবাক হয়ে গেছে। আবিরকে ইদানিং কিছু বললেই ছ্যাত করে ওঠে। বিশেষ করে বিশ্বাস নিয়ে কথা বললে তো আর উপায়ই নেই। মেঘ মনোযোগ দিয়ে কতক্ষণ আবিরকে দেখে প্রশ্ন করল, কি হয়েছে আপনার, এভাবে কথা বলছেন কেন? আবির জোর গলায় বলা শুরু করলো, আমি কখনো কারো বিশ্বাস ভঙ্গ করিনি, তোর তো নয়। সিগারেট আমার নেশা না। যখন কোনো বিষয় খুব বেশি রেগে থাকি, দিকদিশা পাই না, তখন একটু আধটু সিগারেট খেতাম, এতটুকুই। তারপরও এত বছরে হাতে গোনা কয়েকটা সিগারেটই খেয়েছি। এসব এখন অতীত। সিগারেট ছেড়েছি বহুদিন হলো, ছুঁয়ো না পর্যন্ত। সেদিনের পর তুই কোনোদিন আমার হাতে সিগারেট দেখেছিস, রুমে পেয়েছিস, নাকি আমার গায়ে সিগারেটের গন্ধ পেয়েছিস? তবুও কেন এত অবিশ্বাস? তোর সন্দেহের তালিকায় কেন সবসময় আমার নামটাই থাকে? এখনো এই মানুষটাকে একেবারে বিশ্বাস করা যায় না? আবির একরাশ হতাশা নিয়ে কথাগুলো বলেছে। শেষ প্রশ্নগুলো বলার সময় আবিরের গলা কাঁপছিল। অজানা এক ক্রোধে আবির আবারও দগদগে স্বরে বলল, তানভীরকে কল দিয়ে তোকে নিয়ে যেতে বলি। মেঘ আর্তনাদ করে উঠল, কেন? আর যাই হোক, আবির কখনো কাউকে জোর করবে না, অন্তত পক্ষে তাকে বিশ্বাস করতে তো নয়। আমার সত্যিই গাড়িটা নিয়ে আসা উচিত ছিল। মেঘ মায়াবী দৃষ্টিতে চেয়ে শীতল কণ্ঠে বলল, আপনি এভাবে কথা বলছেন কেন? আমি আপনাকে বিশ্বাস করি, অনেক বেশি বিশ্বাস করি। সত্যি বলছি। ভাইয়াকে কল দিবেন না প্লিজ? আমি আপনার সাথেই যাব। আবির উদাসীন কণ্ঠে বলল, যেখানে তুই আমাকে বিশ্বাস করতে পারিস না, সেখানে তোর বাবা মায়ের চোখে তো আমি মস্ত বড় অপরাধী হয়ে যাব। তোর জ্বর হলে কেউ আমায় ছেড়ে কথা বলবে না। আবির দুপা এগোতেই মেঘ এক হাতে আবিরের আঙ্গুল ধরার চেষ্টা করে, কিন্তু আবির আঙ্গুল ছাড়িয়ে এগিয়ে যেতেই মেঘ তড়িঘড়ি করে আবিরের সামনে গিয়ে সরাসরি আবিরের শার্ট আঁকড়ে ধরে সাফাই দেওয়ার মতো করে আকুল কণ্ঠে বলে ওঠে, আমি আর কোনোদিন আপনাকে এমন কথা বলবো না, আপনাকে কখনো অবিশ্বাসও করব না। আপনি যা বলবেন, যে অবস্থাতেই বলবেন, আমি সাথে সাথে বিশ্বাস করে ফেলবো। প্লিজ, আপনি রাগ করবেন না প্লিজ, আমি কানে ধরছি প্লিজ।
আবির এতক্ষণ শক্ত থাকলেও মেঘের শেষ বাঁকে আবির তৎক্ষণাৎ মেঘের হাত চেপে ধরল। মেঘের হাত তখনও আবিরের বুকেই ছিল। সবেমাত্র কানে ধরার জন্য হাত তুলতে যাচ্ছিল, তার আগেই আবির আটকে দিয়েছে। আবিরের রাগ মুহূর্তেই দমে গেল। ভারী কণ্ঠে বলল, অতি সামান্য কারণে আবির কাউকে এত বড় শাস্তি দিবে না। মেঘ ফের বলে উঠল, আপনি রাগ করলে আমার খুব ভয় হয়। আবির অনুচিন্তন মনে শুধালো, কিসের ভয়? মেঘ বিড়বিড় করে বলল, আপনাকে হারানোর। ঝুম বৃষ্টিতে মেঘের বিড়বিড় করে বলা কথাটা আবির ঠিক মতো বুঝে উঠতে পারেনি। শিওর হতে পুনরায় শুধালো, কি বললি? মেঘ কিছু না বলে আবিরের বুকে মাথা ঠেকালো। অনেকক্ষণ যাবৎ বৃষ্টিতে ভেজার কারণে মেঘের শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। অকস্মাৎ ভয়ে আবিরের বুক কাঁপছে। মেঘের শরীর যদি আবার খারাপ হয়? আবির তড়িঘড়ি করে বলল, শরীর খারাপ লাগছে? মেঘ সহসা আবিরের থেকে দূরে সরে দাঁড়ালো। প্রিয় মানুষের সহচর্য পেলে মানুষ সব ভুলে যায়। মেঘের ক্ষেত্রেও তাই হয়েছে। ঘোরের মধ্যে কখন যে আবিরের বুকে মাথা রেখেছে সেটা খেয়ালই করেনি। আবির ডাকতেই মেঘের ঘোর কেটে গেছে। লজ্জায় মাথা নিচু করে সামনে এগিয়ে যাচ্ছে। আবির পিছু পিছু ডাকছে, কিন্তু মেঘ তাকাতেই পারছে না। আবির এগিয়ে গিয়ে মেঘের মাথার কিছুটা উপরে দুহাত রাখলো, যেন সরাসরি বৃষ্টির পানি মেঘের মাথায় না পড়ে। মেঘ চোখ তুলে তাকিয়ে দেখলো একবার, পুনরায় লজ্জায় চোখ নামিয়ে নিল। আবির ভাই মানুষটা কেমন জানি, এই রাগ করেন, এই আবার ভালোবাসার চাদরে মুড়িয়ে নেন। ওনার মন বোঝার সাধ্যি পৃথিবীর কারণ নেই। কিছুটা এগোতেই মেঘ চা খাওয়ার জন্য বায়না ধরেছে, অথচ আবির খুঁজছে মেডিকেল শপ। নিজের ইচ্ছেকে প্রাধান্য দিতে গিয়ে অসময় মেঘকে নিয়ে বৃষ্টিতে ভিজে এখন নিজেই টেনশন করছে। মেঘের সেদিকে খেয়ালই নেই। সে নিজের মতো ঘুরছে আর চায়ের দোকান খুঁজছে। জীবনে প্রথমবার গভীর রাতে বৃষ্টিতে ভিজছে। মেঘের মন এমনিতেই খুব উতলা হয়ে আছে, তার উপর সাথে আবির ভাই। বাসার সব চিন্তা ভুলে বৃষ্টি উপভোগ করছে আর আবিরের সঙ্গে খুনসুরিতে মেতে আছে। অবশেষে একটা চায়ের দোকানে মেঘকে বসিয়ে আবির পকেট থেকে ফোন আর ওয়ালেট বের করছে। উপরে টিনের চালে টুকটাক বৃষ্টির ফোঁটা পড়ছে। মেঘ আপন মনে বসা থেকে সেই চালের দিকেই চেয়ে আছে। টিনের চালে মাতাল করা শব্দে মেঘের ভাবনারা ছন্নছাড়া হয়ে যাচ্ছে। মেঘ আবিরের দিকে তাকাতেই আবির বলে উঠল, বৃষ্টির শব্দটা ভালো লাগছে? হ্যাঁ, আগে বর্ষাকালে নানা বাড়ি গেলে এই শব্দটা শুনতাম, অনেক ভালো লাগতো। কত বছর পর আবার শুনছি। আবির প্রশ্ন করলো, লাল চা খাবি নাকি দুধ চা? লাল চা খাবো। ঠিক আছে ম্যাম। আবির চলে গেল। হঠাৎই মেঘের কানে আবিরের কণ্ঠ বেজে উঠল, মামা আপনি বসুন, চা আমি বানাচ্ছি। মেঘ আতকে উঠে পিছনে ঘুরলো। সত্যি সত্যি আবির চা বানাচ্ছে। মেঘ তৎক্ষণাৎ বসা থেকে উঠে দাঁড়ালো। ভেতরে থাকা হৃৎপিণ্ড ছুটছে দিক বিদিক। ঠোঁটে ফুটে উঠেছে প্রশান্তির হাসি। অকস্মাৎ মনে দুশ্চিন্তারাও ভর করেছে। নিজের অজান্তেই বলে উঠল, আমার কপালে এত সুখ সইবে তো? সঙ্গে সঙ্গে মেঘ নিজের মাথায় গাঁটটা মেরে বলল, কি সব বাজে কথা ভাবছিস তুই? আবির 2 কাপ চা নিয়ে এগিয়ে আসলো। আদা লেবু দিয়ে 2 কাপ চা করে নিয়ে এসেছে। আবিরকে দেখে মেঘ পুনরায় চেয়ারে বসলো। মেঘকে 1 কাপ চা দিয়ে আবির পাশের চেয়ারে বসে চায়ে চুমুক দিল। মেঘ 1 চুমুক চা খেয়ে মুগ্ধ হয়ে আবিরের পানে চেয়ে জিজ্ঞেস করলো, আপনি আর ঠিক কি কি করতে পারেন একটু বলবেন? আবির নির্বিকার ভঙ্গিতে বলল, বলতে পারবো না, তবে প্র্যাকটিক্যালি সব পারবো। বাহ, বড় আপু আর বড় আম্মুর একমাত্র ভদ্র ছেলে। আপনি ছেলে হয়ে যা পারেন আমি মেয়ে হয়েও তা পারি না। আবির উদ্গ্রীব হয়ে বলল, আমি কখনোই ভদ্র ছেলে ছিলাম না। আমি 1 নাম্বারের অসভ্য আর অভদ্র একটা ছেলে। তাছাড়া তোকে কাজ শিখতে বলেছে কেউ? তোর যখন যা লাগবে শুধু অর্ডার করবি। মেঘ প্রশ্ন করলো, আপনি অভদ্র এটা কে বলছে? তোর আব্বু। মেঘ হেসে বলল, আব্বুর চোখে দুনিয়ার সব ছেলেরাই অভদ্র। দেখবেন 2 দিন পর থেকে আদিকেও একই কথা শোনাবে। আবিরও মল্লিন হাসল। নিষ্ঠুর এই পৃথিবীতে সবার প্রিয় হয়ে ওঠা কারো পক্ষেই সম্ভব না। তবে আবিরের প্রচেষ্টা শুধুমাত্র নিজেকে প্রমাণ করা। আবির অভদ্র নয়, তবে অসভ্য তো বটেই। মেঘকে কাছে পেলে আরো বেশি অসভ্য হয়ে যায়। এই জন্য মেঘের দিকে ঠিকমতো তাকাচ্ছেই না। আবির ফোন চেক করতে দেখলো মোট 17টা কল আসছে।
বাসা থেকে 8টা কল, তানভীরও 4-5 বার কল দিয়েছে, ফুপ্পি রাকিবও কয়েকবার কল দিল। এখন ফোন দিলেই যে যার মতো কথা শোনাবে, তারপর আবার মন খারাপ হবে, সেই ভেবে কাউকেই কল ব্যাক করেনি। রাস্তায় একটা মেডিকেল শপ থেকে মেয়েকে ঔষধ কিনে খাইয়েছে যাতে জ্বর না আসে। আবির আশেপাশে রিক্সা খুঁজছে। বাসার মানুষের থেকেও বেশি টেনশন হচ্ছে মেঘকে নিয়ে, কারণ মেঘকে সামাল দেওয়ার মতো মানসিক অবস্থা আবিরের নেই। বৃষ্টির পানিতে চিকচিক করা মেঘের দু গাল গোলাপের ভেজা পাপড়ির মতো লাল টকটকে 2 ঠোঁটে তাকানো মাত্রই আবিরের বুকে কম্পন অনুভব করে, সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নেয়। কিন্তু মেঘ নিজের মতো কথা বলে চলেছে। হুটহাট আজগুবি প্রশ্ন করতে শুরু করে, যে প্রশ্নের উত্তর দেওয়ার মতো পরিস্থিতি আবিরের নেই। তাই মেঘকে নিয়ে তাড়াতাড়ি বাসায় ফিরতে চাইছে। একটা ফুলের দোকান দেখে মেঘ বলে উঠল, আবির ভাই, আমাকে একটা গোলাপ ফুল কিনে দিবেন? না। কেন? গোলাপ ব্যতীত অন্য কোনো ফুল নেই। লাল গোলাপগুলো খুব সুন্দর লাগছে, একটা নেই? বললাম তো না। মেঘ মন খারাপ করে 2টো বেলি ফুলের মালা নিয়েছে। আবির টাকা দিয়ে বেরিয়ে এসে বলল, দে, পরিয়ে দেই। প্রয়োজন নেই। কেন? কারণ এগুলো মিমের জন্য নিয়েছি। ওয়েট কর, আর কয়েকটা নিয়ে আসি। লাগবে না, আমার জন্য আনলে লাল গোলাপ নিয়ে আসুন। আবির গম্ভীর কণ্ঠে বলল, চল সামনে যাই, সামনে হয়তো রিক্সা পাবো। মেঘ উষ্ণ স্বরে বলল, তবুও গোলাপ দিবেন না? না। মেঘ রাগে ফুঁসতে ফুটতে চলে যাচ্ছে। বৃষ্টি কমে এসেছে, তবে গাছ থেকে এখনো টুপটাপ করে পানি পড়ছে। আবির মেঘের গমন পথে চেয়ে ভারী কণ্ঠে বলল, যেই ফুল তোকে অন্য কোনো ছেলে দিতে চেয়েছিল, সেই ফুল আমার চোখে বিষের মতো। আবির সেই বিষ ছুবে না। এদিকে তানভীর বাসার কাছে গাছের নিচে বাইকে বসে আছে আর ওদের জন্য অপেক্ষা করছে। বৃষ্টি কমাতে আবিরকে কয়েকবার কল পর্যন্ত দিয়েছে, কিন্তু আবির ফোনই ধরছে না। হঠাৎ বন্যার কথা ভেবে কল দিল বন্যার নাম্বারে। অনেকদিন পর বন্যার ফোনে কল ঢুকছে। প্রথমবার রিসিভ হলো না, দ্বিতীয়বার রিসিভ করার সঙ্গে সঙ্গে বন্যা প্রশ্ন করলো, হ্যালো, কে? তানভীর কপাল গুটিয়ে বলল, বাহ, এত অপরিচিত হয়ে গেলাম। বন্যা তৎক্ষণাৎ বলে উঠল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরি তানভীর ভাই, নতুন ফোন, তাই নাম্বারটা সেভ ছিল না। ও আচ্ছা, ফোন কবে কিনলা? আজকেই কিনেছি। আপনি কি বাহিরে? হ্যাঁ, কেন? বৃষ্টি বাতাস এসবের শব্দ হচ্ছে মনে হয়। ও আচ্ছা, গাছতলায় বসে আছি তাই এমন শব্দ হচ্ছে। গাছতলায় কেন? এমনিতেই একটু কাজ ছিল। রাতে খেয়েছো? জি। আপনি? হ্যাঁ, ফুপ্পিদের বাসায় খেয়ে আসলাম। ফুপ্পিরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা, ভালো থাকুন, রাখি এখন। কেন? ঘুমোবো। আচ্ছা, ঘুমাও। তানভীরের কথা শেষ হওয়া মাত্রই আবির আর মেঘ আসছে। যথারীতি 3জনে কাক ভেজা হয়ে বাসায় ফিরছে। রাত 11টার উপর বেজে গেছে, অথচ 3 ভাই সোফায় বসে আছে। কাঠগড়ায় মেঘ, আবির আর তানভীর। মেঘ হাঁচি দিতেই আবির মাথা নিচু করে কপাল গুটিয়ে চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে ধরেছে। আজ একটা ঘূর্ণিঝড় হতে চলেছে, যার সূচনা মেঘের একটা হাঁচি করে দিল। আবির মাথা নিচু করে মেঘকে আস্তে করে বলল, রুমে যা। মেঘ কোনো দিক না তাকিয়ে ভেজা জামা নিয়েই নিজের রুমের দিকে ছুটেছে। ড্রয়িং রুম, সিঁড়ি সব ভিজে গেছে। আলী আহমেদ খান মেঘের দিকে একবার তাকিয়ে পুনরায় আবিরদের দেখল। গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, তোমাদের এই অবস্থা কেন? আবির সাফাই দেওয়ার স্বরে বলল, আপনি বলেছেন বাইক যেন না চালাই, আর রাস্তায় রিক্সা পাইনি। গাড়ি নাওনি কেন? পুপ্পিদের বাসা পর্যন্ত গাড়ি ঢুকবে কিনা শিওর ছিলাম না। বাসা পর্যন্ত না যাক, রাস্তা পর্যন্ত তো যেত। রাস্তায় রাখবো? তারপর কোনো অ্যাক্সিডেন্ট হলে, চুরি হলে গাড়ির দায় কে নিবে? আমি? আলী আহমেদ খান ভারী কণ্ঠে বললেন, তুমি না নিলে তোমার বাপেই না হয় দায় নিত। যত যাই হোক, গাড়িটা তো তোমার বাপেরই। আবির মৃদু হেসে বলল, আমার জন্য কাউকে কোনো দায় নিতে হবে না, আর আমিও অযথা কোনো দায় নিতে চাই না। মোজাম্মেল খান এবার চেঁচিয়ে উঠলেন, তোমাদের ঘাটতারামির জন্য আমার মেয়েটাকে কেন ভিজিয়েছ? ওর কিছু হলে? আবির রাশভারী কণ্ঠে বলল,
আপনার মেয়ের কিছু না হলেই হলো তো। এত রাতে এখানে কথা বাড়ালে ঝামেলা হবে ভেবেই মোজাম্মেল খান হুঙ্কার দিয়ে সোফা ছেড়ে উঠে চলে গেছেন। ইকবাল খানও নিজের রুমে চলে গেছেন। আলী আহমেদ খান কাজের মহিলাকে ডেকে ফ্লোর মোছার কথা বলে নিজেও ভেতরে চলে গেছেন। আবির ভেতরে ভেতরে ফুঁসছে। রুমে গিয়ে রাগে বিছানার উপর ফোন ছুঁড়ে ফেলে সোজা ওয়াশরুমে চলে গেছে। আবিরের রাগের একমাত্র কারণ সে নিজেই। আবির শাওয়ার নিয়ে আবার রান্নাঘরে এসে মেঘের জন্য স্যুপ আর কফি করে নিয়ে গেছে। মেঘকে ডাকতেই মেঘ দরজা খুলে স্বাভাবিক কণ্ঠে বলল, ভেতরে আসুন। আবির গুরুতর কণ্ঠে বলল, না থাক, কখন আবার চেঁচিয়ে তোর আব্বুকে ডাকবি। মেঘ আহাম্মুকের মতো তাকিয়ে থেকে খাবারগুলো নিল। আবির সঙ্গে সঙ্গে চলে গেছে। তানভীর ফ্রেশ হয়ে আবিরের রুমে আসছে। মূলত মিহনাজদের ব্যাপারে কথা বলতেই এসেছে। আবিরের অ্যাক্সিডেন্টের পর থেকে মেঘের মতো আবিরও ওদের ব্যাপারে মাথা ঘামায় না। তানভীরকে প্রথম এক দুবার জিজ্ঞেস করলেও এরপর থেকে একবারের জন্য তাদের কথা জিজ্ঞেস করেনি। তানভীর আজ নিজ থেকেই কথা বলতে আসছে। আজ শুক্রবার, পুপ্পির বাসাতে আজকে সবার দাওয়াত। নামাজ পড়ে সবাই রওনা দিয়েছে। আবির, তানভীর, মেঘ, মিম আদি ইকবাল খানের গাড়িতে যাচ্ছে। বাকিরা আলী আহমেদ খানের গাড়িতে। আরিফ আর আসিফ দুজনেই গলির মোড় থেকে ওনাদের এগিয়ে নিয়ে গেছে। মিম আরিফকে দেখেই বড় করে ভেঙচি কাটল। আত্মীয়তা সম্পর্কের খাতিরে আরিফ মৃদুভাবে হাসল। মেঘ মিমকে সারাদিন সামলে রেখেছে, যেন কোনোভাবেই কোনো অঘটন না ঘটায়। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বিকেলের দিকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আগামী পরশু থেকে রমজান শুরু, তাই ফুপ্পির জোড়াজুড়িতে আজই সবাইকে আসতে হলো। ফুপ্পির সাথে সবারই খুব ফর্মাল সম্পর্ক। আবিররা ফুপ্পিকে যতটা আপন করে নিয়েছে, বড়রা ঠিক ততটা পারছে না। মাঝরাতে হঠাৎই আবিরের ফোনে কল বাজতাছে। আবির ঘুমের ঘোরে প্রথমে কেটে দিয়েছে। খানিকক্ষণ বাদে আবারও ফোনে কল বাজছে। আবির কল রিসিভ করে অর্ধ ঘুমন্ত অবস্থায় জিজ্ঞেস করল, কে? পেতনি। আবির ঘুমের ঘোরেই মুচকে হাসল। ঠোঁটের কোণে হাসি রেখে বিমোহিত কণ্ঠে জানতে চাইল, আবির কি কোনো অন্যায় করেছে? তা না হলে মাঝরাতে পরীর বদলে পেতনি কেন কল দিবে আমায়? হ্যাঁ, আপনি মস্ত বড় অপরাধ করেছেন। আবিরের চোখ বন্ধ, এখনো ঘুমের রেশ লেগে আছে চোখে মুখে। আধো ঘুমে থেকেই আবির পুনরায় প্রশ্ন করল, সর্বনাশ, অপরাধটা কি বলা যাবে? মেঘ নিচু কণ্ঠে বলল, আপনি আমার প্রথম কলটা ধরলেন না কেন? আবির চোখ মেলে ফোনের দিকে তাকালো। তড়িঘড়ি করে কল লিস্ট চেক করলো। ঘুমের ঘোরে কল কাটার ঘটনা মনে পড়তেই মাথা চুলকে ঠান্ডা কণ্ঠে বলল, ও সরি। ঘুমের মধ্যে কিভাবে বুঝবো যে আপনি কল দিয়েছেন? সরি। সদ্য ঘুম থেকে ওঠা আবিরের ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠ শুনে মেঘের হৃদস্পন্দন বেড়ে গেছে। মনে হচ্ছে কি যেন হৃদয়ে ছুরির ন্যায় তোলপাড় চালাচ্ছে। সবকিছু যেন মুহূর্তেই তছনছ করে দিবে। মেঘ বুকের বাম প্রকোষ্ঠে হাত রেখে নিজেকে সংযত করে ধীর স্থির কণ্ঠে প্রশ্ন করে, সেহরি খাবেন না? উঠুন। আবির নিরস গলায় বলল, না খেয়ে কত রমজান কাটিয়েছি, এখন না খেয়ে রোজা রাখা অভ্যেস হয়ে গেছে। মেঘ শক্ত কণ্ঠে বলল, না খেয়ে থাকতেন কেন? তখন তো আর কেউ কল দিয়ে জাগিয়ে দিত না আমায়। মেঘ চাপা স্বরে বলল, এখন যেহেতু জাগিয়ে দিচ্ছে, তার মানে বুঝতে হবে অভ্যাস পরিবর্তন করার সময় হয়ে গেছে। তাড়াতাড়ি ওঠেন, আমি রাখছি। আবির তপ্ত স্বরে ডাকল, মেঘ। জি। নিজেকে সবকিছুতে জড়িয়ে রাখিস। কোনো একটাকে কেন্দ্র করে চললে পরবর্তীতে তার ব্যথাটা সহ্য করতে পারবি না। মেঘ কপাল গুটিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, রাত বিরেতে এসব কি কথা বলছেন? উঠবেন নাকি উঠবেন না সেটা বলুন। আরে বাবা, এখনই উঠতাছি, হাত মুখটা ধুয়ে আসছি। ওকে। মেঘ কল কেটে তাড়াতাড়ি নিচে আসে। ততক্ষণে টেবিলে খাবার রেডি। প্রথম রোজা বলে আজ আতিয়ে উঠেছে। আবির হাত মুখ ধুয়ে কিছুক্ষণের মধ্যেই নিচে আসে। আসার সময় তানভীরকেও ডেকে নিয়ে আসে। মেঘের বিপরীতে বসতে বসতে আবির অল্প করে ভ্রু নাচালো। মেঘ অপ্রখর হেসে চিবুক নামিয়ে নিল। খাওয়া শেষে যে যার মতো রুমে চলে গেছে। আবির নামাজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। মেঘ রেস্ট নেওয়ার জন্য একটু শুয়েছে।
বন্যাকে নেটে দেখে সঙ্গে সঙ্গে কল দিল। বন্যা কল রিসিভ করা মাত্র মেঘ বলে উঠল, আসসালামু আলাইকুম, সেহেরি খেয়েছো জানু? মাত্রই খেয়ে আসলাম। তুমি খেয়েছো বেবি? হ্যাঁ খেয়েছি, এখন রেস্ট নিচ্ছি। বন্যা ঠাট্টার স্বরে বলল, সাবধান, রোজা রমজানের দিন, দিনের বেলা মনকে সংযত রাখিস। আবির ভাইয়াকে ড্যাব ড্যাব করে দেখিস না, আর ওনাকে নিয়ে বেশি ভাবিসও না। মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, ওনাকে দেখবো কিভাবে, উনি সারাদিন অফিসেই থাকবেন। আচ্ছা একটা কথা বলবি? কি? আমি যদি রোজা রেখে পাঞ্জাবি বা টি শার্ট পেইন্ট করি, তাহলে কি আমার রোজা হালকা হয়ে যাবে? বন্যা হাসতে হাসতে বলল, হ্যাঁ হয়ে যাবে, কারণ তুই রং করতে করতেও আবির ভাইয়ার কথা ভাববি, তাই দিনের বেলা জামা কাপড়ের দিকে ভুলেও তাকাবি না, বুঝলি? আচ্ছা ঠিক আছে, নামাজের সময় হয়ে যাচ্ছে, রাখছি। বন্যা কল কাটতেই দেখলো তানভীরের আইডি থেকে মেসেজ আসছে, ছোট করে লেখা, তেহেরি খেয়েছো? বন্যা উত্তর দিল, জি আলহামদুলিল্লাহ, আপনি খেয়েছেন? হ্যাঁ। কোনো পাশ থেকেই আর কোনো মেসেজ আসলো না। তানভীর 2-3 বার কিছু লিখেও বারবার মুছে দিয়েছে। কিছু একটা বললে সেই মেসেজ মেঘকে দেখালে বোনের নজরে তানভীর ছোট হয়ে যাবে, সেসব ভেবেই তানভীর কিছু লিখতে পারছে না। প্রায় 5 মিনিট পর বন্যার আইডি থেকে মেসেজ আসলো, গুড নাইট। তানভীর মলিন হেসে লিখল, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার। সকালে মেঘের ঘুম ভাঙার আগেই আবির অফিসে চলে গেছে। বাড়ি সম্পূর্ণ নীরব। মেঘ একে একে সবার রুমে চক্কর দিয়ে আসছে। মিমার আদি টিউশনে গেছে। তানভীর, আবির, আলী আহমেদ খান কেউ বাসায় নেই। বাড়ির 3 কর্তি নিজেদের রুমে কুরআন শরীফ পড়ছেন। মেঘ ঘুরে ফিরে নিজের রুমে এসে শাওয়ার নিয়ে অজু করে সেও কুরআন শরীফ পড়তে বসেছে। ইফতারের আগ মুহূর্তে আবিররা বাসায় ফিরেছে। প্রথম রোজা, তাই মালিহা খান বারবার সবাইকে বলে দিয়েছেন যেন ইফতারের আগেই চলে আসে। মেঘ শরবত বানাচ্ছে, মিম মেঘকে সাহায্য করছে, আর আদি দুপুর থেকেই সোফায় পড়ে আছে। 10 মিনিট পর পর জিজ্ঞেস করছে, মেঘ আপু আর কতক্ষণ? আপু আর কতক্ষণ পরে আজান দিবে? মেঘ আর মিম আদিকে বুঝিয়ে রাখতে রাখতে নিজেরাই ক্লান্ত হয়ে গেছে। আদি এই যে সোফায় শুয়েছিল আর উঠতেই পারছে না। আবির ইফতারের আগে আগে এসে আদিকে কোলে করে চেয়ারে নিয়ে বসিয়েছে। চেয়ারে বসেও আদি হেলে পড়ে যাচ্ছে। আদির অবস্থা দেখে মিম মিটিমিটি হাসছে। আলী আহমেদ খান ভারী কণ্ঠে বললেন, এভাবে হেসো না, এমন দিন সবাই পার করে আসছে। সঙ্গে সঙ্গে মিমের হাসি থেমে গেছে। চুপচাপ ইফতার করতে বসে পড়েছে। মেঘ দাঁড়িয়ে দাঁড়িয়ে শরবতে একটু পরপর চিনি দিচ্ছে। প্রথমবারের মতো শরবত বানানোর দায়িত্ব মেঘ নিয়েছে। যদি ঠিকঠাক না হয় তাহলে বাড়ির সবার সামনে নাক কাটা যাবে, এজন্য আরো বেশি ভয় পাচ্ছে। আবারও চিনি দিতে যাবে, তখনই আবির মৃদুস্বরে বলল, আর কত চিনি দিবি, থাম এবার, তোর চিনি দেওয়া দেখে একদিনেই সবার ডায়াবেটিস হয়ে যাবে। মেঘ কপাল গুটিয়ে তাকালো, কিন্তু কিছু বলল না। তানভীর বলে উঠল, প্রথমবার শরবত বানাচ্ছে তাই এই অবস্থা, সপ্তাহখানেক বানালে অভ্যাস হয়ে যাবে। আকলিমা খান রান্নাঘর থেকে আসতে আসতে প্রশ্ন করলেন, তানভীর, সব সময় তো তুমিই শরবত বানাও, এবার দায়িত্ব মেঘকে দিয়েছো কেন? তানভীর মুচকি হেসে বলল, সব সময় আমার শরবত খেয়েছো, এবার আমার বোনের হাতে শরবত খাবে, সমস্যা কি? এই রমজান যেমন স্পেশাল, তেমন শরবতটাও স্পেশাল হবে। রমজান স্পেশাল কেন? বাহ রে, কত বছর পর ভাইয়ার সাথে রমজান পালন করছি, তাছাড়া আমাদের ফুপ্পিকে পেয়েছি, স্পেশাল হবে না? হ্যাঁ অবশ্যই। ব্যস্ততার মধ্যে রমজান কাটছে সবার। ঈদের ছুটির জন্য বেশিরভাগ কাজ আগে ভাগে শেষ করে রাখছে। সময় করে ইকবাল খান সিলেট আর মোজাম্মেল খান কিছুদিনের জন্য রাজশাহী গেছেন। আলী আহমেদ খান আর আবির মিলেই অফিস সামলাচ্ছে। আলী আহমেদ খান ইফতারের আগে আগে বাসায় চলে গেলেও আবির প্রতিদিন ফিরতে পারে না। আব্বুর অফিসের কাজ শেষ করে নিজের অফিসে যাওয়ার আগে মাঝে মাঝে রাস্তাতেই মাগরিবের আজান পড়ে যায়। মাঝে মাঝে রাকিবদের সাথে ইফতার করে, কিন্তু প্রতিদিন মাগরিবের নামাজের পরপরই মেঘ কল দেয়। কল দিয়ে প্রথম প্রশ্নটাই থাকে, ইফতার করেছেন, কি কি খেয়েছেন? দ্বিতীয় প্রশ্ন, বাসায় কখন আসবেন? প্রতিদিনই মেঘের একই রুটিন। আবিরের বাসায় ফেরার সময় অনুসারে মেঘ নিজের কাজ শেষ করে। আবির বাসায় ইফতার করে বের হলে ফিরতে ফিরতে প্রায় 1টা-2টা বেজে যায়। আর ইফতার বাহিরে করলে তারাবির নামাজ শেষে বাসায় চলে আসে। মেঘ সেই অনুযায়ী নামাজ শেষ করে পাঞ্জাবি ডিজাইন করতে থাকে। আবির ফিরলে একসঙ্গে খাওয়া দাওয়া করে,
রাত ছাড়া এখন আবিরকে দেখা যায় না বললেই চলে, তাই রাতটাই আবিরকে দেখার উত্তম সময়। যেদিন আবির বেশি রাত করে বাসায় ফিরে সেদিন সেহেরিতে আবির মেঘকে আগে কল দেয়। অন্য দিনগুলোতে মেঘ আবিরকে কল দিয়ে ঘুম ভাঙিয়ে দেয়। পাশাপাশি রুম থেকেও সামনাসামনি কারো মুখে কোনো কথা নেই। আজ শুক্রবার, অফিস বন্ধ থাকায় আবির সকাল থেকে জামা কাপড় ধুচ্ছে। মেঘ কোনো কারণে ছাদে গিয়ে দেখে ছাদ ভরে আছে আবিরের শার্ট আর টি শার্টে। সবগুলোর মধ্যে সাদা শার্টের সংখ্যাই বেশি। সবগুলো গুনে শেষ করে মাথায় হাত দিয়ে বিড়বিড় করতে করতে মেঘ নিচে নামছে। আবির আরো কতগুলো শার্ট আর পাঞ্জাবি নিয়ে উপরে উঠছে। মেঘকে বিড়বিড় করে নামতে দেখে প্রশ্ন করলো, ভর দুপুরে ছাদে গেছিলি কেন? মেঘ উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন ছুড়ে দিল, একটা মানুষের 27টা সাদা শার্ট কিভাবে থাকতে পারে? আবির ভ্রুকুচকে স্বাভাবিক কণ্ঠে বলল, আরো 5টা এখনো পরিনি। এত শার্ট দিয়ে কি করবেন? ধুয়ে দিলাম, যেগুলো ছোট হবে সেগুলো দিয়ে দেব। মেঘ চাপা স্বরে আওড়ালো, আমাকে 2টো শার্ট দিয়েন। আবির ভারী কণ্ঠে শুধালো, তোর শার্ট লাগবে? মেঘ বিপুল চোখে চেয়ে তাড়াতাড়ি এপাশ ওপাশ মাথা নাড়ল, মনে মনে বলল, ইস, উনি শুনে ফেললো। মেঘ দ্রুত নিজের রুমে চলে গেছে। আবির নামাজ পড়ে এসে সেই যে ঘুমিয়েছে, এর মধ্যে রাকিব প্রায় 22টা কল দিয়েছে। আবির ঘুম থেকে উঠে এতগুলো কল দেখে ভয় ভয় কল দিল। রাকিব কল রিসিভ করে হুঙ্কার দিল, আজকে রোজা রাখছি বলে তোরে বকতে পারছি না, কতগুলো কল দিলাম, কইছিলি? ফোন সাইলেন্ট করে ঘুমাইছিলাম। কেন? একটু ঝামেলা হয়েছে। একটু না, বেশি ঝামেলা। ফোনে বলবি নাকি দেখা করবি? ইফতার করে বের হইস। আবির উষ্ণ স্বরে জানালো, শরীরটা খুব দুর্বল, তুই বাসায় আয়, এখনই চলে আয়, সমস্যা নেই। না না, এখন আসলে সবার সাথে ইফতার করতে হবে। তোর বাপরে আমি বিরাট ভয় পাই, উনি আমার দিকে তাকালেই মনে হয় আমি গড়গড় করে সব বলে দিব। কি বলে দিবি? এই তোর আর মেঘের ব্যাপারে যা জানি সব, এমনিতেই মুখ ফুসকে বলে দিব। তার চেয়ে বরং ইফতারের পর আসি। তোর ইচ্ছে। নামাজ শেষে আবির বাসায় আসার 10 মিনিট পরই রাকিব বাসায় আসছে। মালিহা খানকে ভালো মন্দ জিজ্ঞেস করে সরাসরি আবিরের রুমে চলে গেছে। আবিরকে বিস্তারিত ঘটনা বলার পর আবির স্বাভাবিক কণ্ঠে বলল, তুই এখন কি চাইছিস? আমি রিয়াকে বিয়ে করতে চাচ্ছি। এখনই বিয়ে করবি? সব জানাজানি হয়ে গেছে, এই অবস্থায় বিয়ের সিদ্ধান্ত না নিলে পরবর্তীতে ঝামেলা আরো বাড়বে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, তাহলে আন্টিকে তুই বোঝা। গতকাল রাত থেকে আম্মু আমার সাথে কথা বলে না। প্রথমে ভাবছি ঠিক হয়ে যাবে, আজকে বিকাল নাগাদ যখন কথা বলছে না তখন বাধ্য হয়ে বাসা থেকে চলে আসছি। এখন আমি কি করতে পারি সেটা বল। রাকিব মলিন হেসে বলল, তুই আম্মুকে বোঝাবি। আবির হুঙ্কার দিয়ে উঠল, আমি আমার পরিবার মানাতে পারছি না বলে বিয়েই করতে পারছি না, আর তুই আসছিস আমাকে দিয়ে তোর পরিবার বানাতে? বাহ রাকিব, বাহ। প্লিজ বন্ধু, তুই ছাড়া আমার কি আছে বল। তুই আমার কাছে যে কোনো সমস্যার সমাধান চা, আমি যথাসাধ্য চেষ্টা করব, কিন্তু যেই মার প্যাচে আমি আটকে আছি সেটার সমাধান আমার কাছে চাইস না। রাকিব আকুল কণ্ঠে বলে উঠল, এতদিন আমার বাসায় সমস্যা ছিল না, শুধু রিয়ার বাসায় সমস্যা ছিল, কিন্তু এখন ওদের বাসার সাথে সাথে আম্মুও প্যাঁচ ধরে বসে আছে। জান্নাত আম্মুকে বোঝানোর অনেক চেষ্টা করছে, কিন্তু আম্মু কথা মানার অবস্থাতে নেই। আবির রাশভারী কণ্ঠে বলল, দেখ, এর সমাধান আমার কাছে নেই। তুই যেমন আব্বুকে ভয় পাস, আমিও তেমন আন্টিকে ভয় পাই। আমার এখনো মনে আছে, ছোটবেলা গণিত পরীক্ষায় তুই 2 নাম্বার কম পেয়েছিলি বলে রাস্তার মাঝখানে তোরে কি মারটাই না দিছিল। সেই থেকে আমি তোর বাসায় যাই না। তুই না গেলে কি হবে, আম্মু তোকে খুব ভালোবাসে। তোর কথা বললে যে কোনো অনুমতি দিয়ে দেন, কিন্তু এই ব্যাপারটা সিরিয়াস, তাই তোকে নিয়ে যেতে হবে। আমার পাটা ঠিক হয়েছে বেশি দিন হয়নি, আব্বু এখনো বাইক চালানোর অনুমতি দেননি। রিকশায় করে অফিসে যাই আমি। সেখানে তোর বিয়ের কথা বলতে তোদের বাসায় যাই, আর আন্টির হাতে মায়ের খেয়ে আমার বিছানায় পড়ি নাকি? গতবার আমার শ্বশুর বেশি না, মাত্র 2 ঘন্টা ঝাড়ছিল, এবার কিছু হলে সোজা মার্ডার করে ফেলবে। তুই কি চাস না আমি বিয়ে করি, 2-1টা পরি আমাদের সংসারে আসুক, তোকে চাচ্চু বলে ডাকুক, আর আমায় আব্বু? রাকিব গুরু গম্ভীর কণ্ঠে বলল, একটা প্রবাদ বাক্য আছে, আইবো পোলা ডাকবো বাপতে, যাইবো মনে পাপ। তোর অবস্থা হয়েছে এইরকম। আবির ঠোঁট বেঁকিয়ে হেসে বলে,
আমার পোলা লাগতো না, একটা মেয়ে হলেই হয়ে যাবে, যাকে ঘিরে আমাদের ছোটখাটো একটা সংসার হবে। আবির রাগান্বিত কণ্ঠে বলল, আর কত কল্পনায় ভাসবি, এবার বাস্তবে আয়, বাস্তবে এসে আমাকে বাঁচা। আমি পারবো না, দুঃখিত। মেঘ দরজা থেকে উঁচু স্বরে বলল, আসবো? আবির ঠোঁটে হাসি রেখে বলল, হ্যাঁ আসেন। মেঘ মোলায়েম কণ্ঠে বলল, বড় আম্মু আপনাদের জন্য খাবার পাঠিয়েছেন। রাকিব ঘাড় ফিরিয়ে তাকিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন ভাইয়া? আমি ভালো নেই, আমার অবস্থা খুব খারাপ। এমা, কেন ভাইয়া, কি হয়েছে? তোমার আবির ভাইকে একটু বলো আমাকে সাহায্য করতে, ও ছাড়া আমি কাউকে ভরসা করতে পারবো না। তুমি একবার বলো মেঘ। মেঘ ভ্রু কুঁচকে সরু নেত্রে চেয়ে আছে, আচমকা প্রশ্ন করলো, কি বলবো? আবির গম্ভীর কণ্ঠে বলল, কিছু না, তুই রুমে যা। না মেঘ, তুমি যাবে না, তুমি আবিরকে একবার বলো তারপর চলে যাও। মেঘ আবারও প্রশ্ন করলো, আরে বলবোটা কি আমি? তুমি বলো আমাকে যেন আবির সাহায্য করে। মেঘ আবিরের দিকে কিছুক্ষণ তাকিয়ে মসৃণ কণ্ঠে বলল, রাকিব ভাইয়া কিসের সাহায্য চাইছেন, করে ফেলুন সাহায্য। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, ঠিক আছে তুই যা এখন। রাকিব পুনরায় বলে উঠল, আপু তুমি জিজ্ঞেস করো আবির সাহায্য করবে কিনা, হ্যাঁ অথবা না। আবির চেঁচিয়ে উঠে বলল, হ্যাঁ হ্যাঁ করবো সাহায্য, হয়েছে। রাকিব স্বস্তির নিঃশ্বাস ছেড়ে হাসি মুখে বলল, এই না হলে আমার বেস্ট ফ্রেন্ড। আবির অগ্নি দৃষ্টিতে রাকিবের দিকেই তাকিয়ে আছে। মেঘ চলে যেতে নিয়ে পুনরায় প্রশ্ন করল, আচ্ছা হয়েছেটা কি? রাকিব স্বাভাবিকভাবে জিজ্ঞেস করল, তুমি রিয়াকে চেনো? আপনার গার্লফ্রেন্ড রিয়া আপু? রাকিব আবিরের দিকে তাকিয়ে বলল, বাহ আবির। পুনরায় মেঘকে বলল, হ্যাঁ, আমাদের বাসার সবাই রিয়ার ব্যাপারে মোটামুটি জানতো। রিয়া দু একবার আমাদের বাসায় এসেছে, সবার সাথে আলাপও হয়েছে। রিয়া শারীরিকভাবে একটু অসুস্থ, এটা আমার বাসায় কেউ জানতো না। গতকাল কথায় কথায় এটা বলেছি, তারপর থেকে শুরু হয়েছে আম্মুর চিল্লাচিল্লি। বাড়ির বড় বউ হবে, রোগী হলে কিভাবে হবে, লোকে কি বলবে, সারা জীবন ডাক্তারের কাছে দৌড়াইতে দৌড়াইতে শেষ হয়ে যাব, আরো কত কি। আম্মু এখন আমার সাথে কথাই বলছে না, তাই তোমার আবির ভাইকে বলছি আমাদের বাসায় যেতে, আম্মুকে একটু বোঝাতে। রিয়া আপুর কি সমস্যা? শ্বাসকষ্ট, অ্যালার্জির সমস্যা, আরো কিছু সমস্যা আছে। মেঘ জানালা দিয়ে বাহিরে তাকিয়ে উদাসীন কণ্ঠে মনে মনে বলল, রিয়া আপুর সামান্য সমস্যার কারণে আন্টি কত বছরের সম্পর্ক মানছেন না, আর আমি যে তার ছিঁড়া এটা জানার পর আমার শাশুড়ি কি আমাকে মেনে নিবেন? আবির মেঘকে ডাকতে মেঘ নড়ে চড়ে উঠল, কথা শেষ করে দ্রুত রুম থেকে বেরিয়ে গেছে। মেঘ যেতেই রাকিব বলল, আজ মেঘ আসছিল বলে বেঁচে গেলাম। আবির রাগান্বিত কণ্ঠে বলল, লোকে এজন্যই বলে কাউকে দুর্বল জায়গা চেনাতে নেই। আমি নিজেই এখন আধমরা, তাই তো মেঘকে দিয়ে সাহায্য চাইলাম। আচ্ছা, তুই না একবার বলেছিলি মেঘ অসুস্থ? ঠিকই তো দেখলাম। আবির কপাল গুটিয়ে গুরুভার কণ্ঠে বলল, অসুস্থ না রে, বৃষ্টিতে ভিজছিলাম, ধমকের হাত থেকে বাঁচতে শ্বশুরের মুখের উপর বলছিলাম। আপনার মেয়ের কিছু না হলেই তো হলো, যেই কথা সেই কাজ। আমার শ্বশুর সকাল বিকাল দেখে মেয়ের জ্বর সর্দি আসছে কিনা, কারণ কিছু একটা হলেই আমার ইচ্ছে মতো ঝাড়তে পারবে। উনি যদি ডালে ডালে চলে তবে আমিও চলি পাতায় পাতায়। সপ্তাহখানেক মেয়েকে গরম পানির উপর রেখেছি, সারাক্ষণ গরম পানি খেয়েছে, অ্যান্টিবায়োটিক খাইয়েছি, প্রাকৃতিক ঔষধ সহ যত ধরনের ঘরোয়া পদ্ধতি আছে সব চেষ্টা করে ফেলেছি। আল্লাহর রহমতে সর্দি জ্বর কিছুই হয়নি। তোর জীবন এখন ডিসকভারি চ্যানেলের বাঘ আর হরিণের মতো হয়ে গেছে। জামাই শ্বশুরের চ্যালেঞ্জ। চাচু যেদিন জানতে পারবে ওনার পরীর মতো মেয়ের পিছনে তোর মতো বানর ঘুরঘুর করছে, তখন ওনার যে কি অবস্থা হবে আবির। সেই দিন নিয়ে এখনো ভাবিনি, যা হবে সেদিনই হবে। বাঁচা আর মরা দুই হাতে নিয়েই ওনাদের সম্মুখীন হব। আচ্ছা এখন চল, নামাজ পড়ে আমাদের বাসায় যাবি। আবির আচ্ছা বলার আগেই জান্নাত আবিরের নম্বরে কল দিল। আবির রিসিভ করতে জান্নাত বলল, আবির ভাইয়া, রাকিব ভাইয়া বাসা থেকে চলে গেছে, ভাইয়ার ফোনও বন্ধ। আম্মু টেনশনে অসুস্থ হয়ে পড়েছিল, এখন কিছুটা সুস্থ হয়েছে, ভাইয়ার সাথে কথা বলতে চাইছেন। আপনি ভাইয়াকে খুঁজে নিয়ে তাড়াতাড়ি বাসায় আসুন প্লিজ। আচ্ছা আসতেছি।
আবির আর রাকিব ঘন্টাখানেকের মধ্যে রাকিবদের বাসায় আসছে। আন্টি আঙ্কেলের সাথে কথা বলে অনেক কষ্টে রাজি করিয়েছে। সঙ্গে সঙ্গে রিয়াকে কল দিয়ে রিয়ার আম্মুর সাথেও কথা বলে। প্রায় ঘন্টা দুয়েক আলাপ আলোচনা শেষে রাকিব আর রিয়ের বিয়ে ঠিক হয়েছে। ঈদের একদিন পরে বিয়ে। রিয়ার পরিবার আত্মীয় স্বজনদের মধ্যে অনেকেই এই বিয়েতে রাজি না, তাই মোটামুটি ঘরোয়াভাবে বাসাতেই প্রোগ্রাম করা হবে। আবির বাসায় ফিরতেই আলী আহমেদ খান শুধালেন, কোথায় ছিলে? রাকিবদের বাসায় গিয়েছিলাম। রাকিব দেখলাম সন্ধ্যায় আমাদের বাসায় আসলো, আবার তুমি এখন ওদের বাসা থেকে ফিরছো, কোনো সমস্যা? না আব্বু, তেমন কোনো সমস্যা না। রাকিবের বিয়ে ঠিক হয়েছে, ঈদের একদিন পর বিয়ে। আলী আহমেদ খান রাশভারী কণ্ঠে বললেন, কোথায় ঈদের পর তোমার বিয়ে হওয়ার কথা ছিল? তা না হয় তোমার বন্ধুর বিয়ে করছে। ভালো ভালো। আবির মনে মনে আওড়ালো, যাকে বিয়ে করতে চাই তাকে বিয়ে না দিলে এই ঈদ কেন, একের পর এক ঈদ কেটে গেলেও আবির অন্য কাউকে বিয়ে করবে না। দেখতে দেখতে সময় পেরিয়ে যাচ্ছে। এক সপ্তাহ পরেই ঈদ উল ফিতর। খানবাড়িতে শপিং এর মেলা বসেছে। আলী আহমেদ খান, ইকবাল খান, মোজাম্মেল খান তিনজনই আলাদা আলাদা ভাবে সবার জন্য জামা কাপড় এনেছে। বছরে একবারই ওনারা নিজে শপিং এ যান। তাছাড়া তানভীরও সবার জন্য জামা কাপড় এনেছে। বাড়ির ছোট দুই কর্তি একদিন মেঘেদের শপিং এ নিয়ে গিয়ে সবার জন্য শপিং করিয়ে এনেছে। মেঘের অলরেডি 5 থেকে 6 সেট ড্রেস হয়ে গেছে, তবে কাঙ্ক্ষিত ব্যক্তির থেকে এখনো কিছু পাওয়া হয়নি, তাই মেঘের তেমন মন ভালো না। আবিরদের পাঞ্জাবি টি শার্টের কাজ কমপ্লিট, এখন শুধু দেওয়ার অপেক্ষা। আজ সকাল থেকে তানভীর আবিরকে খুঁজছে। আবির রাকিবের বিয়ের শপিং করতে বেরিয়েছে। আবির দুপুরের দিকে বাসায় আসতেই তানভীর ছুটে গেল। আবির নির্বিকার ভঙ্গিতে জিজ্ঞেস করলো, কে হয়েছে তোর? তানভীর অনিচ্ছ হেসে বলল, ওর জন্য একটা ড্রেস কিনেছি, কিভাবে দেবো বুঝতে পারছি না, হেল্প করো। আমার হেল্প করতে হয় কেন? সামনে যেতে না চাইলে নিজের বুদ্ধি কাজে লাগা। মানে? তোর বোনকে যেভাবে গিফট পাঠিয়েছিলি সেভাবে পাঠা। ও যদি না পড়ে? এত চিন্তা করলে অকালে চুল পেকে যাবে। তোর কাজ গিফট দেওয়া, অ্যাকসেপ্ট করবে কিনা সেটা তার বিষয়। ঠিক আছে। তানভীর বন্যার ঠিকানা দিয়ে ড্রেস কুরিয়ারে পাঠিয়ে দিয়েছে। কুরিয়ার থেকে বক্স নিয়ে বন্যা রুমে গেল। সন্দেহ নিয়ে বক্স খুলতেই বিশাল গর্জিয়াস এক ড্রেস বের হলো। ড্রেসের ওজনই বলে দিচ্ছে ড্রেসটা অনেক দামি। বন্যার সঙ্গে সঙ্গে মেঘকে কল দিয়ে সব ঘটনা খুলে বলল। মেঘ অচতুর কণ্ঠে বলল, গিফটকে পাঠালো সেটা বড় বিষয় নয়, গিফট পেয়েছিস এটা নিয়ে খুশি থাক। এত দামি ড্রেস আমি কি করব? কেউ হয়তো ভুলে পাঠিয়েছে। মেঘ তড়িৎ বেগে বলল, আরে বোকা, ঠিকানা তোর বাসার, ফোন নাম্বার তোর, মানে কেউ ইচ্ছে করেই তোকে পাঠিয়েছে। আমি এই ড্রেস পরবো না, যেভাবে আছে সেভাবেই রেখে দিব। মেঘ সঙ্গীন ভাবে ধমকে উঠল, তুই ড্রেস না পরলে মজাটা করবো কিভাবে? কিসের মজা? তুই ড্রেসটা পরে ছবি তুলে একটা ছবি ফেসবুকে পোস্ট করবি, তারপর দেখবো পরিচিত মানুষদের বাহিরে কে তোর ছবিতে রিয়াক্ট দেয়, সেখান থেকেই খোঁজ নেব মনে মনে কে তোকে পছন্দ করে। আর কোন বড়লোক বাপের ছেলে এত দামি ড্রেস পাঠায় তোর জন্য? আমি পারবো না। চুপ, আমি যা বলছি তাই হবে। এ ব্যাপারে আমি আর কোনো কথা শুনবো না, মানবো না। কিরে, তোর আবার কি হলো? না, দেখছিলাম আবির ভাইয়ের স্টাইলে কথা বললে কেমন লাগে। রাখি এখন, টাটা। আচ্ছা, টাটা। আগামীকাল ঈদ। মেঘ এখনো অপেক্ষায় আছে আবির তাকে একটা ড্রেস গিফট করবে, আর সেটা মেঘ ঈদের দিন সকালে পরবে। অথচ আবির এখনো ড্রেস দিচ্ছে না। এদিকে দুপুর থেকে হালিমা খান মেঘদের পার্লারে যেতে বলছেন। মেহেদি দেওয়ার জন্য বুকিং দিয়ে রেখেছে আরো 1 মাস আগে, কিন্তু মেঘের পার্লারে যাওয়াতে মনোযোগ নেই। এক ফাঁকে মেঘ ছুটে গেল আবিরের রুমে। আবিরকে ডেকে বলল, আবির ভাই, আপনি আমায় মেহেদি দিয়ে দেবেন না? কেন, মেহেদি আর্টিস্ট কোথায়? আর্টিস্টের কাছে দেব না, আপনি রাতে দিয়ে দিবেন। আমি পারবো না, মিমকে নিয়ে তাড়াতাড়ি মেহেদি দিতে যা, ইফতারের আগে আগে চলে আসিস। মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, মাইশা আপুর বিয়েতে আপনি কত সুন্দর করে মেহেদি দিয়ে দিয়েছিলেন, আজকে একটু দিয়ে দেন না প্লিজ। আবির রাগান্বিত কণ্ঠে বলল, মেঘ, উল্টাপাল্টা বায়না ধরবি না, যা বলছি তা শোন। মেঘ মন খারাপ করে নিজের রুমে চলে গেছে।
মেহেদি দিবে না বলার পরও বাড়ির সবাই জোর করে পার্লারে পাঠিয়েছে। সন্ধ্যার দিকে বাসায় ফিরেই মেঘ দেখলো তার বিছানার ওপর একটা শপিং ব্যাগ রাখা। শপিং ব্যাগে দুইটা ড্রেস, একটা হলুদ রঙের আর একটা নীল রঙের। দুটো ড্রেসই খুব সুন্দর, তবে মেঘের নীল ড্রেসটা বেশি পছন্দ হয়েছে। মেঘ ড্রেস দেখতে দেখতে আজান পড়ে গেছে। মেঘ দ্রুত ইফতার করতে চলে গেছে। ইফতার করে রুমে এসে নামাজ শেষে আবারও ড্রেসগুলো দেখেছে। আবির এশার নামাজ পড়তে বের হতেই মেঘ আবিরের জন্য ডিজাইন করা দুটো পাঞ্জাবি আর টি শার্টগুলো আবিরের রুমে রেখে আসছে। তানভীরের রুমেও একটা পাঞ্জাবি আর একটা টি শার্ট রেখে এসেছে। আবির কিছুক্ষণ পর রুমে এসে দেখলো পাঞ্জাবির উপর ছোট্ট একটা চিরকুট। হাতে নিতেই দেখলো এতে লেখা, আপনার স্প্যারোর দেওয়া প্রথম পাঞ্জাবি। ভালো লাগলে চোখ খুলে পড়বেন, ভালো না লাগলে চোখ বন্ধ করে পড়বেন, তবুও পড়তেই হবে। সাথে আরেকটা চিরকুটে লেখা, আপনি আমার কোমল মনে আঘাত দিয়েছেন, তাই আমি রাগ করেছি, খুব রাগ করেছি। সামান্য একটু মেহেদি দিয়ে দিলে আপনার কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? আপনি আমার মনের ছোট ছোট অভিযোগে সৃষ্টি বিশাল আকার পর্বত। আপনাকে ঘিরে আমার যত অভিযোগ ছিল সব ঈদের চাঁদের কাছে সঁপে দিয়েছি। তবুও দোয়া করি আপনি ভালো থাকুন, পৃথিবীর সব সুখ আপনাকে ঘিরে থাকুক। ঈদ মোবারক। আবির চিরকুটটা পরে মুচকি হেসে বলল, পৃথিবীর সব সুখ যদি আমায় ঘিরে রাখে, তবে আমি সেই সুখের চাদর দিয়ে তোকে ঘিরে রাখবো। তোর মনের ঘরে চুল পরিমাণ অভিযোগ ঢোকার রাস্তাও রাখবো না। তোকে আমার ভালোবাসা দিয়েই ভরিয়ে রাখবো। একদিন কেন, সারা জীবন তোকে রাঙিয়ে রাখার দায়িত্ব আমি নেব, ইনশাল্লাহ। মেঘাজ তাড়াতাড়ি শুয়ে পড়েছে, অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছে। ঘুম ভাঙতেই তড়িঘড়ি করে উঠে শাওয়ার নিতে চলে গেছে। ফজরের নামাজ পড়ে ঘন্টাখানেক কুরআন শরীফ পড়েছে। তারপর ব্যালকানিতে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে আছে। কয়েক মুহূর্তের মধ্যে মেঘের দু চোখ বেয়ে টুপ টুপ করে পানি পড়তে শুরু করেছে। দাদা দাদু সহ যত আত্মীয় মারা গেছেন তাদের কথা ভেবেই মেঘ কাঁদছে। নামাজ পড়েও তাদের জন্য দোয়া করেছে। ঘন্টাখানেক নিশ্চুপ দাঁড়িয়ে থেকে মেঘ ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে রেডি হতে শুরু করলো। বিছানা ছড়ানো 8টা ড্রেস, সবগুলো সুন্দর, কিন্তু মেঘের নজর এক আবিরের ড্রেসেই আটকে গেছে। খুব ভেবে চিনতে আবিরের দেওয়া নীল রঙের ড্রেসটাই পরেছে। সাথে নীল রঙের বড় বড় কানের দুল, হাতে নীল চুড়ি। শুরুতেই চুল শুকিয়ে স্ট্রেট করে নিয়েছিল, সেই চুলে মাঝখানে সিঁথি করে দুপাশে দুটো কাঁকড়া বেল্ট দিয়ে ডিজাইন করে চুল বেঁধেছে। পেছন থেকে সব চুল ছাড়া, তবে স্ট্রেট করার জন্য খুব সুন্দর লাগছে। মুখে হালকা মেকআপ করে ঠোঁটে গোলাপি রঙের লিপস্টিক লাগিয়েছে। সাজা শেষে রুম থেকে বেরিয়ে এদিক সেদিক উকি দিচ্ছে। কোথাও কেউ নেই। আবিরের রুমেও দেখে এসেছে আবির নেই। হঠাৎ বড় আব্বুকে নামাজ থেকে ফিরতে দেখে মেঘ দৌড়ে নিজের রুমে চলে গেছে আর আবিরের উপরে আসার অপেক্ষা করছে। কিছুক্ষণ পর আবির উপরে আসা মাত্রই মেঘ রুম থেকে বেরিয়ে সোজা আবিরের সামনে গিয়ে বসে পড়েছে। মেঘের এহেন কর্মকাণ্ডে আবির কিছুটা ভরকে গেছে। সঙ্গে সঙ্গে দুপা পিছিয়ে দাঁড়ালো। মেঘ উপরে তাকিয়ে দু হাতে আবিরের দুপা স্পর্শ করলো। ততক্ষণে আবির নিচু হয়ে মেঘের দু কাঁধ আলতোভাবে হাত রেখে বলল, সালাম করতে হবে না, ওঠেন। মেঘ সালাম করে ঠোঁটে প্রশান্তির হাসি নিয়ে উঠে দাঁড়ালো। আবিরের পরনে মেঘের দেওয়া সাদা পাঞ্জাবি, তা দেখে মেঘের ওষ্ঠযুগল আরো বেশি প্রশস্ত হলো। মেঘের কল্পনায় আবির ভাইকে যতটা সুন্দর লেগেছিল, বাস্তবে তার থেকে বহুগুণ বেশি সুন্দর লাগছে। আবিরও নির্বাক হয়ে মেঘকে দেখছে। নীল রং আবিরের খুব প্রিয়, তবে সচরাচর নীল রঙের কিছু আবির কেনে না, কারণ প্রিয় মানুষকে প্রিয় রঙের ড্রেসে দেখলে মুগ্ধতায় চোখ সরাতে পারবে না ভেবেই এই রংটাকে এড়িয়ে যায়। তবে দোকানে নীল রঙের জামাটা দেখে এত পছন্দ হয়েছিল যে না কিনে থাকতেই পারেনি। অকস্মাৎ আবির ভ্রু নাচিয়ে প্রশ্ন করল, সালামি লাগবে? মেঘ মুচকি হেসে বলল, আগে দোয়া করবেন, তারপর সালামি দিবেন। আবির মেঘের মাথায় হাত রেখে সুমধুর কণ্ঠে বলল, দোয়া করি জীবনে অনেক বড় হ, সব সময় হাসি খুশি থাক। মেঘ নাক সিটকিয়ে বলল, এসব দোয়া তো সবাই করে, আপনি বরং ইউনিক দোয়া করুন। দোয়াও আবার ইউনিক হয়? হ্যাঁ হয়। আবির মাথা থেকে হাত নামিয়ে দু হাতে মেঘের দুগাল আলতোভাবে হাত রাখলো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে স্নিগ্ধ শীতল কণ্ঠে বলল,
আমি দোয়া করি তোর মনের সব ইচ্ছা পূরণ হোক, ছোট থেকে বড়, ইনফ্যাক্ট যেগুলো তুই মনে মনে ভাবিস কিংবা ঘুমের ঘোরে স্বপ্ন বা কল্পনায় দেখিস, সেই সব ইচ্ছে পূরণ হোক। তুই যা চাস, যাকে চাস, ঠিক যেভাবে চাস সেভাবেই যেন পেয়ে যাস। তোর আকাশ জুড়ে ভালোবাসার বৃষ্টি হোক, যেই বৃষ্টি তোর মনে জমে থাকা অভিযোগ অভিমানগুলোকে ধুইয়ে মুছে বিলীন করে দিবে। সেই সঙ্গে আগামী দিনগুলোতেও তোর মন ভালো রাখবে। প্রয়োজনে বৃষ্টির ফোঁটার সাথে সাথে দুটা হাঁসের বাচ্চাও আসুক, যেগুলো তোকে সারাদিন হাসাবে। মহিলা হাঁসটার নাম হবে মেঘ, পুরুষ হাঁসটার নাম যা খুশি রেখে দিস। তারপর তাদের একটা সংসার হবে, পরে ডিম হবে, বাচ্চা দিবে। আরো বলবো? মেঘ ঠোঁট উল্টিয়ে বলতো, এটা আপনার ইউনিক দোয়া। তো কি দোয়া চাস বল? থাক, দোয়া করতে হবে না, সালামি দেন। কত লাগবে, 2 টাকা নাকি 5 টাকা? আপনার যত ইচ্ছে দেন, সালামি চাইতে নেই। আবির পকেট থেকে একটা নতুন 500 টাকার বান্ডিল বের করে দিল। মেঘ অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করলো, এত টাকা নিয়ে কি করব? তোর বোধ শক্তি হবার পর প্রথমবার সালামি দিচ্ছি, কম কেন দিব? মেঘ আবিরের দিকে তাকিয়ে তপ্ত স্বরে বলল, ধন্যবাদ। সালামি দিলে আবার ধন্যবাদও দিস? সালামের জন্য ধন্যবাদ দেইনি, পাঞ্জাবির জন্য দিয়েছি। ওহ আচ্ছা, তাহলে আপনাকেও ধন্যবাদ জামাটা পরার জন্য। মেঘ রুমে যেতে যেতে হঠাৎ বলে উঠল, আমি কিন্তু পুরুষ হাঁসের নাম ফিক্সড করে ফেলেছি। আবির মুচকি হেসে বলল, আমি জানি। আবির নিজের রুমে চলে যাচ্ছে। মেঘ নিজের রুমে এসে টাকাগুলো ড্রয়ারে রেখে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। পুরুষ হাঁসটা আবির আর মহিলা হাঁসটা মেঘ। একদিন তাদের বিয়ে হবে, তাদের সাজানো ছোট্ট একটা সংসার হবে। তারপর তাদের ঘর আলো করে একটা রাজকন্যা বা রাজপুত্র আসবে। উফ বলেই মেঘ লজ্জায় 2 হাতে নিজের মুখ ঢেকে ফেলেছে। ব্লাশ দেওয়ায় গাল দুটো যতটা লাল হয়েছিল, এসব কথা ভাবে 2 গাল 3 গুণ বেশি লাল হয়ে গেছে। কিছুক্ষণ পরে মেঘ স্বাভাবিক হয়ে নিচে নামলো। মেঘের ড্রেস দেখে কাকিয়া বলল, এই ড্রেসটা অনেক সুন্দর, তোকে খুব ভালো লাগছে, কিন্তু তুই যেটা পছন্দ করে কিনলি সেটা পরিসনি কেন? মেঘ হাসি মুখে বলল, ঈদ 7 দিন থাকে, সবার দেওয়া ড্রেসই পরবো। তানভীর নামাজের সময় তাড়াহুড়ো করে গেছিল বলে মেঘের দেওয়া পাঞ্জাবিটা পরে যেতে পারেনি। বাসায় এসে তাড়াতাড়ি করে মেঘের দেওয়া পাঞ্জাবি পরে নিচে আসছে। আবিরও ততক্ষণে নিচে আসছে। সবাই একবার আবিরকে দেখছে, আবার তানভীরকে। হালিমা খান প্রশ্ন করলেন, তোরা কি সেম ডিজাইনের পাঞ্জাবি কিনেছিস? তানভীর ঠোঁটে হাসি রেখে বলল, পাঞ্জাবি গিফট পেয়েছি। কে দিল? বনু আমাকে আর ভাইয়াকে গিফট করেছে। ডিজাইন নিজে করেছিস? মেঘ ছোট করে বলল, হ্যাঁ। বাহ, খুব সুন্দর হয়েছে, তোর আব্বু চাচ্চুদেরও দিতি। ভালো লাগলে ইনশাল্লাহ আগামী ঈদে সবাইকে দিব। ইনশাল্লাহ। সবাই একসঙ্গে খাওয়া দাওয়া শেষ করে 5 ভাই বোন মিলে ঘুরতে বেরিয়েছে। তানভীর ড্রাইভ করছে, আবির তার পাশের সিটে বসে আছে। ফুপ্পির বাসা থেকে অলরেডি ঘুরে অল্প নাস্তা করে আসছে। রাস্তায় যেতে যেতে মেঘ হঠাৎই বলে উঠল, ভাইয়া চলো না বন্যাদের বাসার এদিকে যাই। আবির আর তানভীর দুজনেই আটকে উঠল। তাদের প্ল্যান ছিল এদিক সেদিক ঘুরে শেষে বন্যাদের বাসার দিকে যাবে, কিন্তু মেঘ শুরুতেই বলে ফেলল। তানভীর মুখভঙ্গি স্বাভাবিক রেখে প্রশ্ন করল, ওইদিকে কেন? বন্যা ঈদে কোথাও বের হয় না, আমরা যেহেতু বের হয়েছি, ওকে দেখে আসি। আবির মৃদু হেসে বলল, শুধু দেখে আসবি কেন, ওকে নিয়ে আসিস, সবাই একসঙ্গে ঘুরবো। আচ্ছা বলবো ওকে।